আসসালামু আলাইকুম, রমাদান মুবারক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের ভিডিওটা চতুর্থ রমজানের ইফতার আয়োজনের ভিডিও। 5 থেকে 6 জন মেহমানের জন্য কোনো সাহায্যকারী ছাড়া একা হাতে আমি কিভাবে প্রস্তুতি নিলাম সেটারই কিছু কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবে কয়েকটা রেসিপি। আশা রাখছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটা দেখে কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো। ভালো মন্দ যেমনই লাগুক কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো প্রথমেই সকাল সকাল আমি যেটা করেছি, টেবিল সেট আপ করে নিয়েছিলাম আর মেনু সিলেকশনও করে রেখেছিলাম গতকালই, কারণ যারা আসবেন তারা একদম অথেন্টিক বাংলাদেশি খাবারই পছন্দ করেন, মানে অথেন্টিক ইফতার যেটা বাংলাদেশের, চপ, বেগুনি, বুট, পেঁয়াজু, সেগুলো রাখবো। আর ডিনারের জন্য সরিষার তেলের বিফ তেহারি করেছিলাম। তো সেটার রেসিপিও অলরেডি দেয়া আছে আমার চ্যানেলে, লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে রেখে দিব, কারণ পুরো ডিটেলস তো আর দেখানো পসিবল না একটা ভিডিওতে, ভিডিও অনেক লং হয়ে যায়। এমনিতেই আজকের ভিডিওটা অনেক লং হয়েছে, যেহেতু কয়েকটা রেসিপিও শেয়ার করেছি, এই আর কি। তো সকাল 11টা বাজে এখন, সকাল সকাল মেরিনেশনের কাজগুলো করে নিব। তো প্রথমে আমি যেটা করছি, বটি কাবাবের জন্য গ্রেভিটা রেডি করছি। তো এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। আজকে আমি 1 কেজি পরিমাণ চিকেনের বটি কাবাব তৈরি করব, সেই অনুপাতে মশলাটা দিচ্ছি। টক দইয়ের সাথে আদা রসুন বাটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম। এবারে এভারেস্টের তান্দুরি যেই চিকেনের মশলাটা পাওয়া যায় সেইটা আমি ব্যবহার করছি চিকেন বটি কাবাব বা তান্দুরি কাবাব যেটাই বলি না কেন সেটার মধ্যে। এখন দিয়ে দিচ্ছি বেসন, আর ডিসক্রিপশন বক্সে আমি এই কাবাবের মশলার পরিমাপটা লিখে দিয়ে রাখবো। এখন এর মধ্যে দিলাম ধনের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, না থাকলে নর্মাল যে মরিচের গুঁড়া আছে সেটা দিলেও হবে, টমেটো কেচাপ, গরম মশলার পাউডার আর ভিনেগার দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আর চিলি ফ্লেক্স দিলাম, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে সব একসাথে মিশিয়ে নেব। এই তো মশলার মিক্সটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চিকেন, বোনলেস চিকেন, ছোট ছোট টুকরা করে আমি আগে থেকেই পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম। আর যেহেতু চিকেন বটি কাবাব, তাই সাইজটা কিন্তু এরকমই হয়, বটি কাবাবের একটু ছোট ছোট সাইজের হয়, সেভাবে আমি কেটে নিয়েছি। এবারে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যাদের হাত জ্বালা করে তারা গ্লাভস ইউজ করতে পারেন। এখন এই অবস্থাতেই কিন্তু ঢেকে ম্যারিনেশনের জন্য 2 ঘন্টার জন্য রাখতে হবে, কিংবা আগের দিন করে রাখলে সেটা যদি পরের দিন কাবাবটা তৈরি করা হয় সেটাও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমি যেহেতু স্টিকের মধ্যে গেঁথে নিব তাই সাথে সাথেই করে নিচ্ছি। আর যেহেতু আজকেই ভাজবো, গেস্ট আসবে বিকেলবেলা, তাই আগে থেকে আমি রেডি করে রাখছি যেন এর সময় মতো ভাজতেও সুবিধা হয়, আর এর মধ্যে কিন্তু ম্যারিনেশনটাও হয়ে যাবে, মানে চিকেনের ভিতরে মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যাবে। তো এই তো আজকে আমি 10টা স্টিক বানাবো, তার জন্য 10টা রেডি করে রাখলাম। আর এক্সট্রা যতটুকু ছিল সেটা একটা ছোট বক্সে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, এটা পরে কখনো আবার বের করে ইফতারিতে খাওয়া যাবে। আর বিকেলবেলা যেটা ভাজবো সেটা আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। তো আর তৈরি করব পেঁয়াজুর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজ পাতা, ধনে পাতা কুচি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, একটু আদা বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে মেখে নরম করে নিব। আর আজকে আমি তৈরি করব মুসুরের ডালের পেঁয়াজু। আর মুসুরের ডালটাকে আমি আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এরপর একটু ব্লেন্ড করে নিয়েছি। সাধারণত রোজার আগেই আমি ডালটাকে, পেঁয়াজুর ডাল ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিই। তো এবারও রেখেছিলাম, সেটা শেষ হয়ে গিয়েছে, তাই আজকেই সকালবেলায় ডালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন পেঁয়াজুটা একদম রেডি করে রাখলাম, এটাকে এখন ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। বিকেলবেলা বের করে জাস্ট তেলে দিয়ে ভেজে নিব। সকাল সকালই তেহারিটা রান্না করব, যেহেতু বিফ তেহারি, তো বিফটা সিদ্ধ হতে সময় লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ ছোট টুকরা করে কাটা বিফ নিয়ে নিয়েছি, সাথে 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে মেখে নিলাম। অন্যদিকে হাঁড়ির মধ্যে সরিষার তেল পরিমাণ মতো নিয়ে কুচি করা পেঁয়াজ একটু ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে আদা রসুন পেস্ট আর তেহারির মশলা দিয়ে দিলাম।
আর এই তেহারির রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে রেখে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই পুরো ডিটেলস রেসিপিটা আর আজকে বলছি না, মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেলে দই দিয়ে মাখানো বিফটা দিয়ে দিলাম। ম্যারিনেট করে কিন্তু রাখার দরকার নেই, আমি মেখে পেঁয়াজটা ভাজা হতে যতক্ষণ সময় ততক্ষণই কিন্তু ম্যারিনেশন টাইমটা ছিল। তো আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। রোজা রেখে লবণটা একটু বুঝে দিতে হয়, কারণ চেক করার তো অপশন থাকে না। আর পরিমাণে বেশি হয়ে গেলে খাওয়া তো একদমই নষ্ট হয়ে যাবে। কম হলে ভালো, কিন্তু পরিমাণে বেশি হলে কিন্তু বিপদ হয়ে যায়। তো পাশের চুলাতে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, বুট বাগারে দিব আর একটু চপ তৈরি করব। আর অন্যদিকে আমাদের বিফটা সিদ্ধ হচ্ছে। এর মধ্যে আমি চালটাকে রেডি করে নিব। বাংলাদেশ থেকে আনা পোলাওয়ের চাল নিয়ে নিচ্ছি। তেহারির জন্য এই চিনি গুঁড়া চালটাই কিন্তু একদম পারফেক্ট টেস্টটা পাওয়া যায় তেহারির, বিশেষ করে। তো 1 কেজি পরিমাণ বিফের জন্য এখানে আমি 750 গ্রাম পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম। তেহারিতে যদি চালের থেকে মাংসের পরিমাণ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু খেতে বেশি স্বাদ হয়। চাইলে সমান সমানও দেওয়া যায়, তো আমি আজকে একটু কমে ব্যবহার করছি, যেহেতু রোজার দিন, আবার লোকজনও কম, অত বেশি কিন্তু খাওয়া হবে না, সে কারণে চালের পরিমাণটা একটু কমই দিলাম। এবারে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। চালটা ধোয়া হয়ে গেছে, রেখে দিলাম। মাংস সিদ্ধ হলে তেহারিটা বসিয়ে দিব। অন্যদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। তো আলুর চপের জন্য এখানে আমি পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, সাথে একটু ভাজা জিরার গুঁড়া আর চিলি ফ্লেক্স এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আলুর চপটাকে আমি রেডি করে নিচ্ছি। আর আজকে চপটা আমি ডিম দিয়ে ভেজে নিব, বেসন ব্যবহার করব না, কারণ বেগুনি তৈরি করব বেসন দিয়ে। তো ডিম দিয়ে করলে টেস্টটা একটু আলাদা আসবে, সেই কারণে আলুর চপটা ভাবলাম ডিম দিয়ে ভেজে নিই, তাহলে কিন্তু এটা তেহারি দিয়ে খেতেও বেশ ভালো লাগবে, একটু নরম নরম হবে ডিম দিয়ে ভেজে নিলে। তো একটা ডিমে সামান্য একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে রাখছি। এটাকে এখন ফ্রিজে রেখে দিব। এখন বাজে বেলা 12টা, একটু তাড়াতাড়ি করেই আমি রেডি করে রাখছি, তাহলে দেখা যাবে সময় মতো জাস্ট ভেজে নিলেই হবে। আর কাজ একটু গুছিয়ে রাখলে কিন্তু টেনশনটাও কম হয়। গেস্ট আসলে একটা টেনশন কাজ করে যে সময় মতো সব কিছু হবে কি না, পারবো কি না, তাই সকাল সকালই কাজগুলো এগিয়ে রাখছি। তো একটা চুলাতে আমি বুটটাও বাগার দিয়ে নিচ্ছি। আর এই বুটটা আমি গতকালকেই সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, আজকে শুধু একটু বাগার দিয়ে নিচ্ছি। আর বুট বাগার কিভাবে দিতে হবে তার ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রান্নাটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবারে চুলা থেকে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে সার্ভ করে নিব, যে বাটিতে সার্ভ করব সেটাতেই নিয়ে নিচ্ছি। ইফতারিতে যত যাই থাকুক না কেন বা হেলথের কথা যতই চিন্তা করি না কেন, বুট চপ পেঁয়াজু না হলে কিন্তু ইফতারি মনে হয় না। তাই মাঝে মাঝে আর গেস্ট আসলে কিন্তু একসাথে খেতে বেশ ভালোই লাগে। এই তো বুট রেডি হয়ে গেছে। এখন বেগুনি তৈরি করার জন্য আমি বেসনের গোলাটা রেডি করব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপের মতো আমি বেসন নিয়ে নিচ্ছি আর একটু চেলে নিচ্ছি। চেলে নিলে কিন্তু ক্রিস্পি হতে হেল্প করে বেগুনিটা তৈরি হয়ে যাওয়ার পর। তো বেসনের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, একটু লাল মরিচের পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, একটু হলুদের পাউডার। এবারে স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে খুব জোরে জোরে ফেটিয়ে এই বেসনের গোলাটা তৈরি করতে হবে। এর মধ্যে কিন্তু চালের গুঁড়া ইউজ করার দরকার নেই, একটু ফেটিয়ে এই পর্যায়ে অল্প পানি দিয়ে জোরে জোরে ফেটিয়ে যদি বেসনের গোলাটা তৈরি করা হয়, এতেই কিন্তু ক্রিস্পি হয়। আর আরও দুটো উপকরণ এর মধ্যে অ্যাড করব ভাজার আগে, সেটা হচ্ছে বেকিং পাউডার 1/2 টিস্পুন পরিমাণ আর গরম তেল 1 টিস্পুন পরিমাণ। এটা ভাজার আগ মুহূর্তে এই দুটো উপকরণ দিয়ে তারপরে মিশিয়ে ভেজে নিলেই মুচমুচে বেগুনি হয়ে যাবে। তো অন্যদিকে আমাদের তেহারির বিফও রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। বাকি তেল মশলার মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। এবারে 3 থেকে 4 মিনিটের জন্য হাই আঁচে চুলাটাকে রেখে মশলার মধ্যে ভেজে নিব চালটাকে। তো
তো ভেজে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। ঠিক চালের ডাবল পানি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন এর মধ্যে দিব পাউডার মিল্ক, 3 টেবিল চামচের মতো পাউডার মিল্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা। তেহারিতে কাঁচামরিচের পরিমাণ একটু বেশি হলে ফ্লেভারটা বেশ ভালো লাগে। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে পোলাওটা রান্না করে নিব। ফুটে আসলে বা পানিটা কমে আসলে এর মধ্যে রান্না করা বিফগুলো দিয়ে দিব। তো এখন বাজে দুপুর 1:30। তেহারিটা রান্না হলে তারপরে নিজের ব্যক্তিগত যে কাজ, নামাজ, গোসল সব শেষ করে বাকি রান্না করব। আর তেহারিটা অনেকে বলতে পারেন যে এত আগে রান্না করলে ঠান্ডা হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। আসলে একা হাতে কাজ করলে আগে ভাগেই করতে হয়। আর এটা গরম রাখার জন্য ওভেন প্রিহিট করে ওভেনের ভিতরেও রাখা যায়, আবার তাওয়া গরম করে তাওয়ার উপরে দিয়ে রাখলেও কিন্তু হাঁড়িটা গরম থাকে। তো তেহারি রান্না হয়ে গেছে। অন্যদিকে আমি ফ্রিজ থেকে কাবাব বের করে নিলাম, যেগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। আজকে ভেজে নিব, তো পরিমাণ মতো আমি নিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আমি যেই বটি কাবাবগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেগুলো ভাজাতে বসিয়ে দিয়েছি। আর এই কাবাবগুলো কিন্তু ওভেনেও বেক করা যায়। সেই ওভেনে বেক করার ভিডিওটা আমি অন্য একদিন শেয়ার করবো ইনশাল্লাহ। তো প্রায় 5:15 তো বাজে, 6:30টায় ইফতার। এর মধ্যে ভাজাভুজির কাজ শেষ করতে হবে। প্রথমেই আমি চিকেন কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো আমি কিন্তু আগে বের করে রেখেছিলাম, যদিও আগে বের করে রাখার কোনো দরকার নেই। ফ্রিজ থেকে সরাসরি বের করে তেলে দিয়ে ভেজে নিলেও হবে। আর বাকি অনেক কাজই আমি মাঝখানে গুছিয়ে রেখেছি, ফ্রুটস কাটা, তারপরে টুকিটাকি তো আরও অনেক কাজ থাকে গেস্ট আসলে, সেগুলো সেরে নিয়েছি। এখন ভেজে নিব, তাহলে যেটা হবে একটু গরম গরম থাকবে। ঠান্ডা হয়ে গেলে আবার স্বাদ অনেকখানি কমে যায়, তাই একটু আগে ভাগে ভেজে না রেখে সময় মতো ভেজে নিলে যেটা একটু গরম গরম থাকে আর খেতে বেশি ভালো লাগে, এই আর কি। সাথে করেছিলাম তরমুজের জুস, সেটা আর দেখানো হয়নি। মানে ভিডিও করতে গেলে আসলে অনেক সময়ের দরকার হয়, সব সময় ভিডিওটা করাও পসিবল হয় না সময়ের স্বল্পতার জন্য, যেহেতু একা হাতের কাজ। যদিও আমার হাজব্যান্ডও টুকিটাকে হেল্প করেছেন, যেমন ফ্রুটস কাটাতে, পেঁয়াজ কাটাতে। একা হাতে করতে গেলে তো আসলে অনেক কষ্ট হয়ে যায়, একটু সহযোগিতা পেলে কিন্তু কাজটা একটু সহজ মনে হয়, এই আর কি। তো আমি একে একে সবগুলো চপ ভেজে নিচ্ছি। আর আজকে যেহেতু গেস্ট কম, তাই একটু ভাজাভুজির কাজগুলো কিন্তু দেরি করেই শুরু করলাম। আর গেস্ট বেশি হলে এত দেরি করে শুরু করলে আবার হয় না, দেখা যেত যে 4টা থেকে শুরু করতে হতো, এই আর কি। তো চপগুলো ভাজা হয়ে যাচ্ছে। ডিম দিয়ে চপ ভেজে নিতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাজার আগে থেকে গুছানো থাকলে আর আগের দিন যদি মেনুগুলো প্ল্যান করে নেওয়া যায় যে আমি কি কি করব, তাহলে দেখা যায় যে খুব একটা ঝামেলা হয় না, খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু অ্যারেঞ্জ করা যায়। আর কোনো প্ল্যানিং না থাকলে বা বাজার গুছানো না থাকলে দেখা যায় অনেক বেশি হজবরল অবস্থা হয়ে যায়, ঠিকমতো সব কিছু করা যায় না। তো আমার বাজারটা আগে থেকেই রেডি ছিল, আর আগের দিনও প্ল্যান করে নিয়েছি কিভাবে কি করব, তাই অনেকগুলি আইটেম একা হাতে অল্প সময়ে করা গিয়েছে। এখন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আবার তো বাসা ক্লিনারও ব্যাপার থাকে গেস্ট আসার আগে। তো আমার যেহেতু উইকলি একদিন ক্লিনার আসে, তো বাসা আসলে ডিপ ক্লিন হয়ে গেলে দেখা যায় সারা সপ্তাহ বাসাটা কিন্তু পরিষ্কারই থাকে, সেভাবে আর বাসা ক্লিন করতে হয় না, মোটামুটি একটু করে নিলেই হয়ে যায়। তো পেঁয়াজগুলো উল্টে দিচ্ছি। একটা পাশ ভাজা হলে তারপরে উল্টে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই আঁচে রেখে পেঁয়াজও ভেজে নিতে হবে, না হলে আবার তেল বেশি সোক করে নেবে, আবার খেতে ভালো লাগবে না। তো আমি একটু সার্ভ করেও নিচ্ছি সার্ভিং প্লেটের মধ্যে। একদিকে পেঁয়াজও ভাজা হচ্ছে, আরেকদিকে সার্ভ করে টেবিলে নিয়ে নিচ্ছি। প্রায় সময়ও হয়ে গেছে, আর বেশি সময় নেই, যে কোনো সময় গেস্ট চলে আসবে। তো তার আগে ভাগেই যদি টেবিলটা রেডি করে নেওয়া যায় তাহলে বেশ ভালো লাগে, মানে রিল্যাক্স ফিল হয়, এই আর কি। তো উপর থেকে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য, দেখতে ভালো লাগবে আবার খেতেও ভালো লাগবে, যেহেতু চিকেন কাবাব, কাবাবের সাথে পেঁয়াজটা বেশ ভালো যায়। এখন এটা টেবিলে নিয়ে নিব, আর বেগুনিগুলি আমি ভেজে নিব। তো এর মধ্যে কিন্তু আমি বেকিং পাউডার আর গরম তেল অ্যাড করে নিয়েছি। এখন পাতলা পাতলা স্লাইস করা বেগুনগুলো দিয়ে আমি বেগুনি তৈরি করে নিচ্ছি।
সব শেষে আমি বেগুনিটা ভেজে নিচ্ছি, গরম থাকবে, মুচমুচে থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এই প্রসেসে যদি বেসনটা প্রিপেয়ার করে আপনারা বেগুনিটা তৈরি করেন বা চপ তৈরি করেন তাহলে দেখবেন যে অনেক বেশি মুচমুচে হবে। তো তার আলাদা ভিডিও আমি রেডি করছি, খুব শীঘ্রই আপলোড দিব ইনশাল্লাহ, চপ বেগুনি মুচমুচে করে তৈরি করার ভিডিও। বেগুনিগুলো বেশ ফুলকো হয়েছে আর মুচমুচে হয়েছিল, খেতে বেশ মজা হয়েছিল। তো এক ব্যাচ ভাজা হয়ে গেলে আমি সেকেন্ড ব্যাচে বাকিগুলো ভেজে নিচ্ছি। তো আমার সব ভাজাভুজি শেষ হয়ে গেছে, সময়ও বেশি বাকি নেই, এখন সব টেবিলে নিয়ে যাব। হাজব্যান্ডের ফ্রুটস কাটার ভিডিওটা একটু শেয়ার করছি। এই ভিডিও ক্লিপটা আগেই করা কিন্তু পরে অ্যাড করতে হয়েছে। তো যাই হোক, তরমুজটা কিন্তু বেশ লাল আর মিষ্টি ছিল। ইফতারির সময় তরমুজ খেতে তো দারুণ লাগে। আর আজকে আমি তরমুজের জুস করেছিলাম। তো ছোট ছোট টুকরা করে কেটে বিচিগুলো ফেলে সামান্য পরিমাণে চিনি আর আইস দিয়ে আর অল্প পানি দিয়ে আমি ব্লেন্ড করে জুসগুলো তৈরি করেছি। সেই রেসিপিটা আর দেখাতে পারিনি আসলে সময়ের স্বল্পতার জন্য। আর অন্যদিকে আমি একটা দইয়ের চাটনি তৈরি করেছিলাম, সেটাও দেখানো হয়নি। যাই হোক, হাজব্যান্ডের তৈরি করা ফ্রুটস থালাটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে, এখন টেবিলে নিয়ে নিব। একে একে সবগুলো আমি টেবিলে সার্ভ করে নিচ্ছি। খেজুর ছাড়া তো ইফতার চিন্তাই করা যায় না, খেজুর আগেই ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে ফ্রুটস প্লেটারটা এখন টেবিলে নিয়ে যাচ্ছি। এর মধ্যে আছে আম, মালটা, পেঁপে আর তরমুজ। সবগুলো ফ্রুটসই খেতে দারুণ মজার। আর থাইল্যান্ডের ফল তো খুবই মজা, যারা খেয়েছেন তারা সবাই জানেন, অনেকে শুনেও থাকবেন। তো এই তো মোটামুটি সব টেবিলে আনা হয়ে গেছে। আর হালিমটা আমি গতকালই রান্না করে রেখেছিলাম, বিফ হালিম, আমার তৈরি করা হালিম মিক্স দিয়ে হালিম রান্না, সেটা গরম করে সার্ভ করে নিয়েছি। আর হালিমের সাথে খাওয়ার জন্য আদা কুচি, কাঁচামরিচ, ধনেপাতা কুচি, লেবু সেগুলোও কেটে নেওয়া হয়েছে। আর এখানে তরমুজের জুসটা নিয়ে নিয়েছি, পরে 5 মিনিট আগে, জাস্ট ইফতারের 5 মিনিট আগে এর মধ্যে আইস দিয়ে দিব। এই তো আলহামদুলিল্লাহ সব কিছু রেডি হয়ে গেছে, এখন গেস্টের অপেক্ষা। আর মাশাল্লাহ করে সব কিছু অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ সবাই বেশ প্রশংসা করেছে। তো এই ছিল আমার আজকের আয়োজন। হয়তো বা কারো কাজে আসতে পারে, যদি কারো কাজে আসে সেখানেই আমার এই কষ্টের সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে পরের পর্বে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।